হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো বন্ধুরা, আজকে আমি সমাধান করব এসএসসি হিসাব বিজ্ঞান রেওয়ামিল অধ্যায়ের 2024-এর 8 নং অঙ্কটি। প্রশ্নটা আমি এখানে তুলে নিয়েছি। আমাদেরকে বলা হচ্ছে সোনালী এন্টারপ্রাইজের 2023 সালের 31 ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্ধৃত নিম্নরূপ। মূলধন দেওয়া আছে 2,25,000 টাকা, ক্রয় 1,35,000 টাকা, বিক্রয় 3,30,000 টাকা, প্রাপ্য বিল 22,000 টাকা, ডাক ও তার 3,800 টাকা, মণিহারি 10,000 টাকা, ইজারা সম্পত্তি পাশে দেওয়া আছে 10 বছর 2 লক্ষ টাকা, অগ্রিম ভাড়া 16,000 টাকা, বহি ফেরত 6,500 টাকা, বিনিয়োগের অনাদায়ী সুদ 8,800 টাকা, অফিস সরঞ্জাম 1 লক্ষ টাকা, আন্তঃফেরত 7,800 টাকা, প্রাপ্য কমিশন 6,200 টাকা, অগ্রিম উপভাড়া 11,000 টাকা, প্রদেয় মজুরি 3,600 টাকা, সমাপনী মজুত পণ্য 35,000 টাকা, ব্যাংক জমার উদ্ধৃত 36,500 টাকা। তো বন্ধুরা, এখন আমি প্রথমে ক সলভ করব। বলা হয়েছে কতে উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে পারি। প্রথমে আমাদের দেখতে হবে বিক্রয়টা কোথায়। আমাদেরকে বিক্রয় দেওয়া হচ্ছে 3,30,000 টাকা, তাই আমরা এখানে নেব বিক্রয় 3,30,000। যেহেতু আমাদেরকে নিট বিক্রয় বের করতে বলা হয়েছে, নিশ্চয়ই এখানে নিট বিক্রয়ের সাথে আনুষঙ্গিক আরো খরচ আছে, যেমন আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে ভিতরে আসছে, আন্ত মানে কি? অন্ত, ঠিক আছে, মানে ভিতরে। তাহলে কখন আমার কাছে ফেরত আসবে? যখন আমি বিক্রি করব, রাইট? তাহলে আন্তঃফেরতটা বিক্রয় থেকে কি হবে? বাদ যাবে। আমরা লিখবো আন্তঃফেরত 7,800 টাকা। আমরা এটা মাইনাস করব, আমাদের উত্তর আসে 3,22,200। হচ্ছে আমাদের কয়ের উত্তর। তো বন্ধুরা, এখন আমরা সলভ করব 8-এর খ। 8-এর খটা আমাদেরকে বলা হয়েছে সোনালী এন্টারপ্রাইজের 31 ডিসেম্বর 2023 তারিখে রেওয়ামিল প্রস্তুত করে। এখন আমরা এই যে আমাদেরকে উদ্দীপকটা দেওয়া আছে, এখান থেকে আমরা সুন্দর মতো একটা রেওয়ামিল প্রস্তুত করব। তো আমি এখানে প্রতিষ্ঠানের নাম রেওয়ামিল এবং তারিখটা দিয়েছি। এখানে আমাদের আছে ক্রমিক নম্বর, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। তো আমরা এখন দেখবো কোন কোন হিসাবগুলো ডেবিটে বসবে আর কোন কোন হিসাবগুলো ক্রেডিটে বসবে। আমরা একটা জিনিস মনে রাখবো, ডেবিট পাশে আমাদের বসে সম্পদ, ব্যয় আর উত্তোলন, ওকে। আর ক্রেডিট পাশে আমাদের বসে দায়, আয়, মালিকানা সত্ত্ব, সঞ্চিতি। ব্যাস, এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, আমরা তাহলে সলভ করতে পারবো। তো আমরা প্রথমে দিব 1 নম্বর। দেখো আমাদেরকে দেওয়া আছে মূলধন 2,25,000 টাকা। মূলধন তাহলে কিসে পড়ে? মালিকানা সত্ত্বে পড়ে না? মূলধন তো মালিকের টাকা, ব্যবসায় বিনিয়োগ করে কে? মালিক। তাহলে এই যে 2,25,000 টাকা, এটা আমরা কোথায় লিখবো? ক্রেডিট পাশে। এরপর আমাদেরকে দেওয়া আছে ক্রয়, আমরা 2 নম্বরে লিখবো ক্রয়। দেওয়া আছে কত? 1,65,000। ক্রয় করলে যেহেতু ব্যয় হয়, তাহলে কোথায় বসবে? ডেবিটে বসবে, 1,65,000। এরপর আমরা দেখবো 3 আমাদেরকে বলা হচ্ছে বিক্রয়। বিক্রয় তো বিক্রয় করলে কি হয়? আয় হয়, তাহলে কোথায় বসে? ক্রেডিটে বসবে, 1,30,000। এরপর 4 আমাদেরকে বলা হচ্ছে প্রাপ্য বিল। প্রাপ্য বিলটা বাদ দিলাম, প্রাপ্য মানে কি? পাবো, ঠিক আছে। এই যে আমরা কোনো একটা জিনিস পাবো, হ্যাঁ, কিন্তু এখনো পাইনি, এগুলো কিন্তু আমাদের সম্পদের মতো কাজ করে। তাহলে সম্পদ কোথায় বসে? ডেবিট পাশে বসে। তাহলে প্রাপ্য বিলটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে।
22,000 টাকা। এবার আসো 5, ডাক ও তার। এটা এক প্রকার খরচ বা ব্যয়, কোথায় বসবে? ডেবিট পাশে। 3,800। 6, বলা হচ্ছে মণিহারি। মণিহারি কিন্তু আমাদের জন্য ব্যয়, তাহলে কোথায় বসবে? ডেবিট পাশে। কত টাকা? 10,000 টাকা। 7, তাহলে 7 আপনাকে বলা হচ্ছে ইজারা সম্পত্তি। যেহেতু এটা একটা সম্পদ, আমরা এটার নাম বুঝেই বলতে পারবো এটা সম্পদ, তাহলে এটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। তাহলে কত টাকা এটা? 2 লক্ষ টাকা। 8, এরপর দেওয়া হচ্ছে অগ্রিম ভাড়া। ঠিক আছে, আমরা একটা জিনিস মনে রাখবো, অগ্রিম ব্যয় আর বকেয়া আয় এগুলো হচ্ছে চলতি সম্পদ। কি এগুলো? চলতি সম্পদ। আর হচ্ছে বকেয়া ব্যয় আর অগ্রিম ব্যয়, সরি অগ্রিম আয়, এই দুইটা হচ্ছে চলতি দায়। কিভাবে আমরা একটু নির্ণয় করি? আমরা খেয়াল করলে দেখবো অগ্রিম ব্যয়, এখানে অ আর ব মিল আছে? মিল নেই, তাই এটা কি? চলতি সম্পদ। কিন্তু এখানে দেখো অগ্রিম আয়, অ আর অ মিল আছে, তাই এটা কি? চলতি দায়। আমরা মনে রাখবো এগুলো হচ্ছে অগ্রিম আর বকেয়া এইসবের ক্ষেত্রে যখন প্রথম অক্ষরটি মিলে যাবে তখন হবে সেটা চলতি দায়, যদি অক্ষর না মিলে তখন সেটা হবে চলতি সম্পদ। যেমন এখানে বকেয়া আয়, ব আলাদা অ আলাদা, তাহলে এটা কি? চলতি সম্পদ। এখানে আবার দেখো বকেয়া ব্যয়, এখানে ব আছে এখানেও ব আছে, তাহলে এটা কি হবে? চলতি দায় হবে। তো এখানেও সেম দেখো অগ্রিম ভাড়া, ভাড়াটা কি আমাদের জন্য? খরচ, ব্যয়, তাহলে অগ্রিম ব্যয়, অগ্রিমের অ, ব্যয়ের ব, কি হচ্ছে? এটা চলতি সম্পদ। তাহলে সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে বসে। তাহলে আমরা কি লিখবো? অগ্রিম ভাড়া। কত টাকা? 16,000 টাকা, ডেবিট পাশে। 9, বহি ফেরত। বহি ফেরত, বহি ফেরত মানে বাইরে ফেরত দিচ্ছি। বহি মানে কি? বাইরে। তাহলে নিশ্চয় আমি ক্রয় করে আনছিলাম এবং ক্রয় করা পণ্য কি করতেছি? ফেরত দিচ্ছি। তাহলে ক্রয় যেহেতু ডেবিট, তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট হবে। তাহলে বহি ফেরত ক্রেডিট পাশে বসবে। 6,500। এবার আসো বিনিয়োগের অনাদায়ী সুদ। ওকে, বিনিয়োগ যখন আমরা করি, হ্যাঁ, তখন এখান থেকে যে সুদটা পাই সেটা কিন্তু আমাদের জন্য কি? আয়, তাই না? তো অনাদায়ী মানে কি? বকেয়া। অনাদায়ী মানে মানে এখনো আদায় হয়নি, অর্থাৎ বকেয়া আছে। তাহলে বকেয়া আয়, যেহেতু এটা বকেয়া আয়, দেখো বয়ের ব, আয়ের অ, তাহলে এটা কি হবে? চলতি সম্পদ। তাহলে এটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। কত টাকা? 8,800। এবার আমাদেরকে বলা হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কিন্তু আমাদের জন্য স্থায়ী সম্পদ। সম্পদ বসবে কোথায়? ডেবিট পাশে। কত টাকা? 1 লক্ষ টাকা। 12, আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি বলেছিলাম? বিক্রয় ফেরত। অর্থাৎ আন্তঃফেরত মানে ভিতরে ফেরত আসছে। কখন ভিতরে ফেরত আসবে? যখন তুমি কারো কাছে পণ্য বিক্রি করবা, সে তোমাকে ফেরত দিবে। তো আমরা জানি বিক্রয় কি? ক্রেডিট। তাহলে বিক্রয় পণ্য যেহেতু ফেরত দিচ্ছে, তাহলে ওটা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। তাহলে আন্তঃফেরত ডেবিট হবে। এটা হচ্ছে বিপরীত আয়, ঠিক আছে? আর বহিঃফেরত হচ্ছে বিপরীত ব্যয়। প্রাপ্য কমিশন, চোখ বন্ধ করে ডেবিটে বসাবো, কারণ এখানে প্রাপ্য লেখা আছে। ঠিক আছে, 6,200, কারণ প্রাপ্য মানে কি? বকেয়া কমিশন, বকেয়া আয়। কমিশন আমাদের জন্য আয়, যেহেতু প্রাপ্য আয় অর্থাৎ বকেয়া আয়, চলতি সম্পদ হবে। 6,200। 14, অগ্রিম উপভাড়া। এখন প্রশ্ন হচ্ছে উপভাড়াটা কি? উপভাড়া হচ্ছে তোমার জন্য কিন্তু একটা আয়, ঠিক আছে? এক্ষেত্রে উপভাড়া কিন্তু ব্যয় নয়।
যেহেতু অগ্রিম আয়, যেহেতু অমিল আছে, তাহলে এটা কি হবে? চলতি দায়। তাহলে কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। 11,000 টাকা। 15 প্রদেয় মজুরি। প্রদেয় দেখে বুঝে ফেলতে পারছি পাওনা। তাহলে এটা কোথায় বসবে? অবশ্যই ক্রেডিট পাশে বসবে। দেওয়া হচ্ছে সমাপনী মজুত পণ্য। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সমাপনী মজুত পণ্য অর্থাৎ সমাপনী যে কোনো বস্তু কিন্তু রেওয়া মিলে কিন্তু আসবে না। সমাপনী যে কোনো বস্তু রেওয়া মিলে আসবে না, তাহলে এটা বাদ। আমরা সমাপনী মজুত পণ্যটা ক্রস দিয়ে দিই। আমাদের আছে ব্যাংক জমার উদ্বৃত্ত। কত হাজার টাকা? 36,500। যেহেতু এটা জমার উদ্বৃত্ত, তাই এটা আসবে কি? ডেবিট ব্যালেন্স আসবে। এটা একটা চলতি সম্পদ। তো এখন আমরা এই দুইটা পাশ যোগ করব, যোগ করে কিন্তু আমাদের একই টাকা আসবে। আমাদের এখানে আসবে 5,76,100। আমাদের ক্রেডিট পাশে আসবে 5,76,100। এটাই হচ্ছে আমাদের ডেবিট পাশ আর ক্রেডিট পাশ, দুইটা কিন্তু মিলে যাবে। তো বন্ধুরা, এখন আমরা সমাধান করব 8-এর গ। 8-এর গ তে আমাদেরকে বলা হচ্ছে উপযুক্ত তথ্য হতে চলতি সম্পদ আর মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে চলতি সম্পদ গুলো দেখে নিব। চলতি সম্পদ গুলো আসলে কি? চলতি সম্পদ হচ্ছে যে সম্পদগুলো তুমি 1 বছরের মধ্যে বা তার থেকেও কম সময়ের মধ্যে নগদে রূপান্তর করে ফেলতে পারবা। ঠিক আছে? যেমন এখানে দেখো প্রাপ্য বিল। এই যে প্রাপ্য বিল, এটাকে তুমি নগদ বাট্টায় পরিণত করে ফেলতে পারবা। প্রাপ্য বিলটাকে তুমি বাট্টা করে নগদে পরিণত করতে পারবে। তাই এটা চলতি সম্পদ, 22,000 টাকা। এরপর আছে অগ্রিম ভাড়া। আমরা বলেছি অগ্রিম ব্যয় যেহেতু মিলে না, তাহলে এটা কিসে বসবে? চলতি সম্পদ, 16,000 টাকা। এবার হচ্ছে বিনিয়োগের অনাদায়ী সুদ। যেহেতু বকেয়া আয়, ঠিক আছে? অনাদায়ী মানে কি? বকেয়া সুদ। এই যে বিনিয়োগের সুদ, এটা কি? আয়। তো ব আর অ মিলছে না, তাহলে এটাও কি হবে? চলতি সম্পদ হবে। 8,800। ঠিক আছে? প্রাপ্য কমিশন, প্রাপ্য দিয়ে বুঝতে পারতেছি। প্রাপ্য কমিশন কত? 6,200। এবার আসে অগ্রিম উপভাড়া। এটা কিন্তু আসবে না, যেহেতু অগ্রিম আয় মিলেছে, দায়ের মধ্যে পড়ে যায়। সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে না আসলেও এটা কিন্তু চলতি সম্পদের মধ্যে আসবে, 35,000। এবার আসে ব্যাংক জমার উদ্বৃত্ত। এটাও কিন্তু আমাদের চলতি সম্পদ, 36,500। মানে এই সবগুলোকে আমরা যোগ করব, কারণ এছাড়া আর চলতি সম্পদ নাই। এগুলো যোগ করলে আসবে 1,24,500। এরপর আমরা কি নির্ণয় করবো? স্থায়ী সম্পদ। এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। আমরা স্থায়ী সম্পদ বের করব। স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে আছে আমাদের ইজারা সম্পত্তি। কত দেওয়া আছে? 2 লক্ষ টাকা। এরপরে আমাদের দেওয়া আছে অফিস সরঞ্জাম, 1 লক্ষ টাকা। তাহলে আমরা এই দুইটাকে যোগ করে দিব, 3 লক্ষ টাকা। এটা হচ্ছে টোটাল স্থায়ী সম্পদ, এটা হচ্ছে টোটাল চলতি সম্পদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি ইনশাআল্লাহ এসএসসি হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024-এর 1 নং অঙ্কটি নিয়ে আসবো। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই তোমাদের জন্য ভিডিও দেই তোমরা যাতে সেটার নোটিফিকেশন পেয়ে তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারো। এছাড়া তোমাদের সমস্যার কথা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে, তাহলে আমি কমেন্ট দেখে তোমাদের সমস্যার সমাধান নিয়ে ক্লাস নিয়ে আসবো। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।